আজকে আমরা অনুষ্ঠানের নাম রেখেছি তবে কি টার্গেট বাংলাদেশের এয়ারবেসগুলো, চট্টগ্রাম, ঢাকা, একাধিক যে এয়ারবেস, এটাই কি এখন টার্গেট? আমি কেন এই কথা বলছি তার কারণ আছে। তার কারণ এটাই, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন, হয়তোবা তাদের উপর ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণ নেই অথবা আছে, তারা ক্রমাগত বিভিন্ন জায়গা থেকে ভারত বিরোধী স্লোগান তুলছে, ভারতের ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এগুলো দখল করবার ডাক দিচ্ছে, ভারত এবং ভারতের নাগরিকদের ওপরে আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছে, কলকাতা দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আজও এই অভিযোগ এসছে বাংলাদেশ থেকে লাথি মেরে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে। ঠিক এই ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে, আজও আমরা চট্টগ্রাম আদালতে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির আবেদন পিছিয়ে যেতে দেখলাম, যেভাবে বিক্ষোভ দেখলাম, তাতে আগামী দিনে শক্ত পদক্ষেপ ভারত নিতে পারে। কি কি শক্ত পদক্ষেপ ভারত নিতে পারে? এয়ার স্ট্রাইক করতে পারে, ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, ভারত ক্রস বর্ডার অ্যাটাক করতে পারে, ভারত বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ দিতে পারে, ভারত ব্যবসা বন্ধ করতে পারে। কিন্তু এর মধ্যেই আমি জানিয়ে রাখি যে প্রতি রাতে আমরা এখানে আকাশে কিন্তু বিমান বাহিনীর ওড়ার আওয়াজ পাচ্ছি। সেটা হেলিকপ্টার হতে পারে, বিমান হতে পারে, উই ডোন্ট নো, আমরা জানি না কি। কিন্তু যারা আমরা এপাশে আছি সীমানার, আমি জানিয়ে রাখছি যে প্রতিদিন আমরা রাতের বেলায়, দুপুরে কিছুক্ষণ আগেও আমাদের অফিসের সামনেই আমরা আওয়াজ পাচ্ছিলাম, ভয়াবহ আওয়াজ। ঠিক এই ধরনের আওয়াজের ইতিহাস আছে ইসলামাবাদের ক্ষেত্রে। সনিক বুম তৈরি করবার ঘটনা ঘটেছিল MiG-25 বিমান থেকে। আর এই মুহূর্তে আমি দেখাবো ভারতের হাতে সমরাস্ত্র হিসাবে এয়ার স্ট্রাইকের জন্য কোন কোন বিমান প্রস্তুত রয়েছে। আসুন একবার ওয়ালে দেখাই। ভারতের সাঁজোয়া বাহিনীতে রাফালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুনুন। এই রাফাল যুদ্ধ বিমানের পর এবার দেখাবো ভারতের আকাশ কাঁপাতে সুকুই বিমানকে তৈরি রাখা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই সুকুই বিমান নর্থ ইস্টের একাধিক এয়ারবেসে মজুত করা হয়েছে নতুন করে। এই সুকুই বিমান মজুত করা হয়েছে নর্থ ইস্টের একাধিক এয়ারবেসে। শব্দের চাইতেও প্রায় দ্রুতগতি সম্পন্ন এই এয়ার ভারত ব্যবহার করতে পারে এয়ার স্ট্রাইকের জন্য। আর এবার এই মুহূর্তে দেখাই যান আমরা কেন এই রাফাল এবং সুকোইকে তৈরি রাখতে হচ্ছে, কেন তৈরি রাখতে হচ্ছে। দেখুন, সঙ্গে সঙ্গে হেলিকপ্টার মহড়া করছে, আকাশে সনিক বুম আতঙ্কে রয়েছে বাংলাদেশ। আকাশে সনিক বুম আতঙ্কে বাংলাদেশ। কেন? তার কারণ একাধিক বাংলাদেশের এয়ারবেসে সেনাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, চোখে পড়ার মতো, যেটা এর আগে কখনো দেখা যায়নি। তবে ভারতের নিশানায় কি বাংলাদেশের এয়ারবেস? বাংলাদেশের একাধিক এয়ারবেস চট্টগ্রাম, যশোর সহ আরো একাধিক এয়ারবেসে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, টপ অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের বায়ু সেনাকে কি ভয় পাচ্ছে বাংলাদেশ? সেই কারণে কি বিভিন্ন এয়ারবেসে বাংলাদেশ সৈন্যকে, বাংলাদেশ বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইসলামাবাদ আতঙ্কে ভুগছে কি ঢাকা? আমি দেখাই রাশিয়ার তৈরি MiG-25 বিমান, যেটা এই সনিক বুম তৈরি করেছিল পাকিস্তানের ইসলামাবাদের আকাশে। আসুন একবার দেখাই। সনিক বুম তৈরি করবার ক্ষেত্রে MiG-25, এই MiG-25 ইসলামাবাদের আকাশে 90,000 ফুট দিয়ে উড়ে গিয়েছিল কিছু তথ্য সংগ্রহ করবার জন্য। এর পরবর্তীকালে সমস্ত তথ্য সংগ্রহ হয়ে গেলে এই বিমান 65,000 ফুটে নেমে আসে এবং তখনই পাকিস্তানি ইসলামাবাদের আকাশে ভয়াবহ আওয়াজ তৈরি হয়। সনিক বুম আতঙ্কে কেঁপে ওঠে ইসলামাবাদ। রেডার অন করে অনুসন্ধান করবার আগেই ভারতের মাটিতে পৌঁছে যায় এই
MiG-25 বিমান আপনাদের মনে আছে, F-16 পাকিস্তান ব্যবহার করেছিল কখন? F-16কে ব্যবহার করা হয়েছিল একেবারে সম্প্রতি ক্রস বর্ডার ফাইটে F-16কে ব্যবহার করা হয়েছিল। আর আপনাদের মনে আছে ভারতের সেনাবাহিনী MiG-29 নিয়ে অভিনন্দন বর্তমান সেই F-16কে এয়ার টু এয়ার ফাইটে মেরে নামিয়েছিল। যদিও বা অভিনন্দনের বিমান পাকিস্তানে সেখানে ক্র্যাশ ল্যান্ডিং হয় এবং সেই ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর অভিনন্দনকে পরবর্তীকালে ভারত সরকার তাদের কূটনৈতিক প্রক্রিয়ায় উদ্ধার করে। আপনারা সেটা জানেন, পাকিস্তানের বর্ডার থেকে সাদরে অভিনন্দন বর্তমানকে ভারত নিয়ে আসে। সেই সময় পাকিস্তান অভিনন্দনকে আটকে রাখার সাহস দেখাতে পারেনি, কারণ কূটনৈতিকভাবে ভারতের অবস্থান এতটাই শক্তিশালী জায়গায় ছিল। বাংলাদেশের এয়ারবেসগুলোতে হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করার কারণ কি? এয়ার স্ট্রাইক। কারণ সম্প্রতি আমরা বালাকোটের ক্ষেত্রেও দেখেছি পাকিস্তানের রেডারে ধরা পড়বার আগেই বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় একাধিক বিমান, এবং সেই ক্ষেত্রেও ভারত সাফল্য পায়। তবে কি আকাশপথে আক্রমণ হতে চলেছে? যদি এই ধরনের কন্ডিশন, বর্তমানে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি যদি আরও চলতে থাকে, যদিও এখনই হয়তো যুদ্ধ নয়, কিন্তু আগামী দিনে যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে একদম জিরো লাইনে, মানে বর্ডারের জিরো পয়েন্টে বিএসএফকে মুভ করা হয়েছে, ফ্রন্টিয়ার লাইনকে, এবং তার ব্যাক সাপোর্টের জন্য প্রতিনিয়ত আর্মি, বিএসএফ, প্যারামিলিটারি ফোর্স তারা সীমান্তে মজুদ হচ্ছেন। এখানে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে। আমি জানি না যুদ্ধ হবে কিনা, কিন্তু যুদ্ধের আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আমি আবারও মেনশন করছি, আমি জানি না এই ঘটনার সময় কাকতালীয় কিনা, আকাশে নানান রকম আওয়াজ আমরা পাচ্ছি। সেটা যুদ্ধ বিমান, হেলিকপ্টারের হতে পারে। আমরা এয়ারপোর্টের কাছাকাছি আমাদের অফিস, আমরা এখান থেকে প্রতি রাতে আওয়াজ পাচ্ছি। এমনকি আমার বাড়ি এয়ারপোর্ট থেকে 40 কিলোমিটার দূর, সেখানেও আমরা আওয়াজ পাচ্ছি। এই সমস্ত অজানা আওয়াজ আগে আমরা কখনো শুনিনি। আমি পরিষ্কার ক্ল্যারিফাই করি, আমি জানি না এর পেছনে কি সিক্রেট, অন্য কোনো কারণ কিনা, এটা কোনো যুদ্ধ বিমান না হেলিকপ্টার, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না। এবং গত রাতেও আমরা এই ধরনের অজানা আওয়াজ পেয়েছি। তাহলে কি সীমানাবর্তী এলাকায় প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় সেনা এবং বিমান বৈমানিকরা? এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে। আর এবার আপনাদেরকে দেখাবো এই যে রহস্যজনক সনিক বুম, এই সনিক বুম কি। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে একবার এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। একদিকে যে যুদ্ধের প্রস্তুতি চলছে, এবার আপনাদেরকে দেখাবো সনিক বুম কি। দেখুন, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় বাংলাদেশ সেনা ও সেদেশের সরকার। আর এবার আকাশ আতঙ্কে থরহরিকম্প পড়শি দেশের সেনা। ইতিমধ্যেই যশোরের বায়ুসেনা ঘাঁটি থেকে একাধিক যুদ্ধবিমান সেদেশের আকাশে পেট্রোলিং শুরু করেছে বলে সূত্রের খবর। অন্যদিকে রাফায়েল ও সুখোইয়ের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানও ভারতের আকাশে পেট্রোলিং করছে বলে জানা গিয়েছে। পাশাপাশি একাধিক হেলিকপ্টারও ভারতের আকাশসীমায় পেট্রোলিং করছে বলে সূত্রের খবর, যার জেরে সোনিক বুমের আতঙ্কে ভুগছে বাংলাদেশের সেনা। প্রসঙ্গত, বছর কয়েক আগে ভারতের অত্যাধুনিক MiG-25 যুদ্ধবিমান ইসলামাবাদের আকাশে বজ্রপাতের মতো বিকট শব্দের সৃষ্টি করেছিল। এটিকেই বলা হয় সোনিক বুম। ওই ঘটনায় পাকিস্তানের অন্দরে কাঁপুনি ধরে গিয়েছিল। সেই সোনিক বুমের আতঙ্কই তাড়া করছে পদ্মা পাড়ের সেনাবাহিনীকে। MiG-25 এখনো পর্যন্ত সারা বিশ্বে এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ফাইটার জেট আসেনি। ঘন্টায় 35,000 কিলোমিটার, এবং যদি সনিক বুম অন হয় তাহলে আরও বেশি, প্রায় 40,000 কিলোমিটার, মানে মিসাইলের গতি পেয়ে যায়। তোমাকে বলবো যে কয়েক বছর আগে ইসলামাবাদের আকাশ একেবারে চুপচাপ, গরমকাল, হঠাৎ আকাশ ভেঙে একদম বজ্রপাতের মতো শব্দ। সঙ্গে সঙ্গে পাক এয়ারফোর্স তাদের রাডার অন করে। রাডার অ্যাক্টিভ করার পর দেখা যায় যে একটা MiG-25 সেটা ভারতের আকাশসীমায় চলে গেছে। তখন তো কিছু করণীয় নেই। তারপর যে তথ্য উঠে আসে অনেকগুলো বছর পরে, সেটা ভারতীয় পার্ট থেকে উঠে আসে যে রাশিয়ার হাতে একমাত্র সারা বিশ্বে MiG-25 আছে, তারাই এটা উদ্ভাবন করেছিল। এবং এত ক্ষমতা সম্পন্ন এয়ার ফাইটার এখনো পর্যন্ত খুব কম দেশের হাতেই আছে। জানা গিয়েছে ভারতের হাতে থাকা রাফায়েল যুদ্ধবিমান অন্তত 4 ধরনের মিসাইল ব্যবহারে সক্ষম। অন্যদিকে অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত রয়েছে 9টি মিসাইল। আমাদের
যে নির্দিষ্ট সুখোই এয়ারক্রাফটের মধ্যে বা রাফায়েল এয়ারক্রাফটে এমন একটি মিসাইল আছে যার চোখ আছে, ক্যামেরা আছে, যে মিসাইল দেখতে পায়। একদমই তাই, এই মিসাইল যেখানে আমরা টার্গেট করব ও নিজেই সিদ্ধান্ত নেবে এবং ওর ক্যামেরায় ডিসাইড করে নেবে যে টার্গেটটা কোথায় আছে। অন্তত 4 ধরনের মিসাইল আমরা ব্যবহার করি। একটা হচ্ছে মিসাইল যে মাইকা এয়ার টু এয়ার, এটা আমরা এয়ার স্ট্রাইক করতে পারি। এবং যেটা বলছিলাম, যে মিসাইলের চোখ আছে, যে দেখতে পায়, যে মিসাইল যদি রাফায়েল এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি অংশে বাধ্য হয় সেটাকে চালাতে, সে নিজের চোখ দিয়ে দেখে আক্রমণ করবে। সেই মিসাইলের নাম হলো স্ক্যালপ শ্যাডো স্টর্ম। হ্যামার রয়েছে এয়ার থেকে গ্রাউন্ডে অ্যাটাক করার জন্য, এবং একটি অত্যাধুনিক মিসাইল রয়েছে রাফায়েলের মধ্যে, তা হলো মেটিয়ার। মেটিয়ার এই মিসাইলটি রাফায়েলের সঙ্গে একেবারে অ্যাটাচ করা থাকে এবং এর পাল্লা হলো 300 কিলোমিটার, যেখানে এই মুহূর্তে আমেরিকার এই ধরনের মিসাইলের পাল্লা মাত্র 160 কিলোমিটার। অন্যদিকে সুখোই রয়েছে, সুখোইয়ের পাল্লাও তুমি জানো সেখানে অন্তত 9টি মিসাইল সুখোইয়ের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে। ভারতের এই প্রস্তুতি নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে বাংলাদেশ সেনা। এই পরিস্থিতিতে যশোর ও চট্টগ্রাম বায়ুসেনা ঘাঁটিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সামরিক শক্তির নিরিখে ভারত যে বাংলাদেশের থেকে বহু এগিয়ে রয়েছে সে কথা অজানা নয় পড়শি দেশের সরকারের। তারপরেও বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে আস্ফালন শুরু করেছে তা নিয়ে এদেশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা বেশ কয়েক বছর আগে মিয়ানমার বর্ডারে ঢুকে করে দিয়ে এসেছিলাম। বাংলাদেশ তো মানে কিছুই না আমাদের কাছে। সুতরাং বাংলাদেশের আমরা যে স্বাধীনতা করেছি সে যদি বেইমানি করে ক্রমাগত ভারত বিরোধিতাই তার বিদেশিদের মূল লক্ষ্য হয়, অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার চাইতেও সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং ভারত বিদ্বেষিতা থাকে, ভারতের প্রতি আক্রমণে যেতে চায়, তাহলে আমরা তো জবাব দেবই। আমরা যে স্বাধীনতা ওদের দিতে পারি, স্বাধীনতা আবার ছিনাতে পারবো না, কিন্তু দেখিয়ে দিতে পারবো ভাই তোমাদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসছে। আমার মনে হয় ভারতের এই সময়ে ডিফেন্সিভ না অফেন্সিভ ফরেন পলিসি করা উচিত। বাংলাদেশকে কিছুটা ঝলক দেওয়া প্রয়োজন এসছে। প্রসঙ্গত হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে উত্তরোত্তর বেড়েছে ভারত বিদ্বেষ। আর তার জেরেই কি ভারতকে নিয়ে আতঙ্কে ভুগছে বাংলাদেশের সেনা? ইসলামাবাদের আতঙ্ক কি এখন তাড়া করছে ঢাকাকে? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। টার্গেট বাংলাদেশের এয়ারবেসগুলো কিনা আমরা জানি না, কিন্তু 5ই আগস্টের পর থেকে এই অল্প কয়েক মাসের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের যে তিক্ততা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মধ্যে একাধিক সংগঠনের তরফে আমরা যে ধরনের উগ্র বিচ্ছিন্নতাবাদী মন্তব্য শুনতে পাচ্ছি, ভারত আক্রমণের কথা শুনতে পাচ্ছি, ভারতের একাধিক প্রভিন্স দখল করে নেওয়ার কথা শুনতে পাচ্ছি, কলকাতাকে আক্রমণ করবার কথা শুনতে পাচ্ছি, দিল্লির লাল কেল্লাকে দখল করে নেওয়ার কথা শুনতে পাচ্ছি, এই ক মাসের মধ্যে আগস্ট থেকে শুরু করে ডিসেম্বরের আজকে 12 তারিখ, তাহলে আরো 3-4 মাস পরে পরিস্থিতি যদি আরো তলানিতে যায় তখন কিন্তু ভারত চুপ করে থাকবে না, এটা খুব পরিষ্কার, খুব স্পষ্ট। আমি আবারও রিপিট করছি, প্রতি রাতে অজানা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তবে কি এটা ভারতের যুদ্ধ বিমান বিভিন্ন জায়গায় মজুত হচ্ছে, বিভিন্ন সেনাবেসে সীমান্তবর্তী এলাকায়, সেটা আসাম হতে পারে, হাসিমারা হতে পারে, একাধিক সীমানাতে তৈরি হচ্ছে কি, নর্থ ইস্টের একাধিক বিমান ঘাঁটিতে মোতায়েন হচ্ছে কি? আবারও রিপিট করছি, প্রতি রাতে অজানা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এবং নানান রকম, আমি টেকনিক্যাল অনেক কারণ রয়েছে, পুরোটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আবারও বলছি, আমি ছোট থেকে বড় হয়েছি এখানে, আমরা এই ধরনের অজানা আওয়াজ আগে কখনো শুনতে পাইনি। আই রিপিট এগেইন, আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই ধরনের অজানা আওয়াজ শুনতে পাইনি। আসুন আলোচনায় যাব, এইসব আওয়াজের কারণ কি হয়তো বা আমাদের কারোর পক্ষেই বলা সম্ভব হবে না, শুধুমাত্র আমরা অনুমান করতে পারি, কিন্তু পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের দিকে হয়তো এগোচ্ছে ভারত। তবে হয়তো প্রথম অ্যাটাক নয়, কিন্তু কোন রকমের অ্যাটাক বাংলাদেশের থেকে আসলে তার মুখের উপর জবাব। আবারও আলোচনায় যাব। আমি জানি না এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আছেন কিনা, উনি উঠে গেছেন, আমি জানি না উনি বসবেন কিনা, কিন্তু উনি যে ভাষায় ভারতকে আক্রমণ করছেন, বিভিন্ন কথা বলছেন, তাতে আমাদের গেস্টরা যথেষ্ট সংযমের মধ্যে থেকে, আমার যেটা মনে হয়েছে যথেষ্ট সংযমের মধ্যে থেকে ওনারা উত্তর দিচ্ছেন। আর এবার যারা ইন্ডিয়ায় আসছেন, উনি বলছেন না 15 লক্ষ মানুষ ভারত থেকে বাংলাদেশে গিয়ে বসে রয়েছেন, আজও কলকাতার বুকে একাধিক বাংলাদেশিকে স্পট করে আমাদের চিত্র সাংবাদিক এবং সাংবাদিক। তারা কি বলেছেন বাংলাদেশ ইস্যুতে শোনাবো আপনাদের এই মুহূর্তে, শুনুন।
তারা এই কথা বলতে এবং বইলি যদি থাকে তারা বোকা ছাড়া কিছুই না। এটা একটা স্বাধীন দেশ, ওটা একটা স্বাধীন দেশ, কিন্তু এক দেশ আরেক দেশের উপরে হামলা করতে পারে, কিন্তু বাংলাদেশের এত বড় ক্ষমতা মনে হয় না আছে যে ইন্ডিয়া দখল করে নেবে। এটা কোনোদিনই সম্ভব না ভাই। ভালো সম্পর্ক ছিল, ওরাই তো ইয়া করে দিচ্ছে এখন। পাশাপাশি দেশ না না, কলকাতা দখল কেমনি করবে? ওরা করতে পারবে এরকম অবাস্তব একটা জিনিস সম্ভব কোনোদিন করা? দখল কি এটা সম্ভব? এটাকে মুখে বললেই হয়ে যায় দখল? এটা ভুল। এটা আসলে কি ইউটিউবাররা একটু বেশি ছড়ায়। এরা বলে এরা উগ্রবাদী, এরা উশৃঙ্খল কথাবার্তা বলে, একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য বলে। দেশ কখনো কলকাতা দখল করতে পারবে না, এগুলা মনে হয় উগ্রপন্থী। এরা দেশ দখল করবো কিভাবে? সব দেশে কিছু না কিছু থাকে, এমন সব দেশ তো আর ভালো না, সবাই তো ভালো না। 1 কোটি মানুষের মধ্যে 2, 4, 5 লাখ 2 লাখ থাকতেই পারে, স্বাভাবিক। এটা আগেও দিছে, কিন্তু আগে দিছে এটা আগে দেখি নাই আমরা, কিন্তু এখন ওই যে সরকার নাই তো দেশে, সরকার না থাকার কারণে হতে পারে। ভারতবর্ষ থেকে ইংল্যান্ডের কাছে অতি মূল্যবান কোহিনূর হিরে ইংল্যান্ড নিয়ে চলে গিয়েছিল। 88টি জায়গায়, এটা সরকারিভাবে স্বীকারোক্তি, 88টি জায়গায় সংখ্যা লঘুদেরকে মেলাইন করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, খুনের ঘটনা ঘটেছে। যদিও খুনের ঘটনা গতকালকের বাংলাদেশের গেস্ট স্বীকারই করলেন না। আমরা ছবি দেখাতে পারি আপনাদেরকে যে খুনের ঘটনা ঘটেছে, বাংলাদেশে সংখ্যালঘু খুন হয়েছে, কিন্তু স্বীকার করছেন না ওনারা। আমরা তো আজও এখনো পর্যন্ত মৈত্রীর সম্পর্কে বিশ্বাস করি, এবং বাংলাদেশের কাছে আমাদের নেওয়ার মতো কিছু নেই। আমাদের আন্তরিক সম্পর্ক দুদেশের ভিত্তিকে মজবুত করবে, আমরা এটা চাই। আর আন্তর্জাতিক বাণিজ্য, তাতে যেটা অবশ্যই যে প্রফিট থাকবে ভারতের, সেটা থাকবে, বাংলাদেশেরও থাকবে, সেটা অন্য ইস্যু। কিন্তু বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের বিভিন্ন মঞ্চ থেকে যদি ভারত বিরোধী কথা বলে, আমি যতই মলম বেচি, যতই মাজন বেচি, ব্রাশ বেচি, আমি এই অনুষ্ঠান করতেই থাকবো। এটাও আপনাদেরকে আমি বলে দিলাম। রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি, তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত, এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা। এম সারোয়ার হোসেন, উনি আমাদের অতিথি আজও, উনি আমাদের সঙ্গে এসেছেন। উনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন বলে উনি বলেছেন।